কোরিয়ার এক অভিশপ্ত বাড়ি, যেটি ভালোবাসার স্মৃতি হওয়ার বদলে হয়ে উঠেছে এক মৃত্যুফাত। এই বাড়িতে থাকা তো দূরের কথা, যে এক বাড়ির ভেতরে প্রবেশ করে তার মৃত্যু না হওয়া পর্যন্ত বাড়ির অভিশাপ তার পিছু ছাড়ে না। কথিত আছে এই বাড়ি এক ব্যক্তি তার প্রিয় স্ত্রীকে উপহার দেওয়ার জন্যই নির্মাণ করেছিল, কিন্তু অবাক করা বিষয় হলো উপহার দেওয়ার আগেই সে নিজেই নিজেকে শেষ করে দিয়েছে। কেন এমনটা ঘটলো? প্রতিটি ইট আর দেয়ালে যেন লুকিয়ে আছে ভয়ঙ্কর এক রহস্য। কি এমন অশুভ শক্তি এই বাড়িকে গ্রাস করেছে, যা আজও বহু মানুষের মনে প্রশ্ন জাগায়? ঘটনাটি যেমন ভয়ের তেমনই রহস্যের, তাই সাহসী হলেই ভিডিওটি কন্টিনিউ করবেন বন্ধুরা। ঘটনার শুরুতে আমরা 4 জন ছেলে মেয়েকে দেখতে পারি, যারা জঙ্গলের পাশে একটা সুন্দর বাড়িতে যায়। তাদের নাম হচ্ছে মেজিন, ইয়োরা, জিনরা আর হিনসুক। তারা ছিল মূলত একটা গ্যাং। তাদের কথাতে আমরা বুঝতে পারছিলাম যে তারা এখানে কাউকে খুঁজতে এসেছে। আমরা দেখতে পারছিলাম সবাই ঘরে প্রবেশ করলেও হিংসুক তা করছিল না। সে বলছিল ঘর থেকে যদি কেউ পালিয়ে যায় তাকে নাকি সে ধরবে। এদিকে ঘরের ভেতর কোনো বিদ্যুৎই ছিল না, জিনিসপত্রগুলো ভেঙে চড়েছিল। বাহিরে হিংসুক নিজের মোবাইল দিয়ে সেলফি তুলছিল। সেলফিটা জুম করে দেখতে গেলে সে দেখতে পায় জঙ্গলে তার পেছনে কেউ একজন রয়েছে, যদিও সে পেছনে চেয়ে কাউকেই দেখতে পারছিল না। সে যখন আবার সেলফিটা জুম করে দেখে তখন সেখানেও কিছু ছিল না। সে ভাবে এটা হয়তো তার হ্যালুসিনেট। এদিকে বাড়ির ভেতরে একটা ঘরে ছিল মেজিন। তার কানে হঠাৎ করে কি যেন একটা শব্দ ভেসে আসে, যেটা আসছিল সামনে থাকা একটা আলমারির ভেতর থেকে। সে যখন আলমারিটা খুলতে যাবে, ভয়ে ভয়ে খুললেও সেটার ভেতরে কিছুই ছিল না। সে জানালা দিয়ে দেখতে পারছিল নিচে হিংসুক দোলনায় বসেছিল, কিন্তু তার পাশে একটা ছায়া ছিল এবং তার সাথে সাথে মনে হচ্ছিল তার পেছনেও যেন কেউ একজন রয়েছে, কেননা তার চুল বাতাসে উঠছিল। ইউরা এসে তাকে ভয় দেখাচ্ছিল। বন্ধুরা, আসলে তারা এখানে এসেছে একটা মেয়েকে খুঁজতে, যার নাম ইয়াংসু। সেই মেয়েটি তাদের গ্যাংয়েরই একজন ছিল। এখন এই বাড়িতে ঢোকার পরে তাদের সাথে কিছু অ্যাবনর্মাল ঘটনা ঘটতে শুরু করে। তারা সবাই মনে করে হয়তো ইয়াংসু তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে। তাই সবাই তখন একটা রুমে চলে যায়, যেটা খুবই ভয়ঙ্কর এবং অন্ধকার ছিল। এবং তারা বুঝতে পারে যে হয়তো সামনেই রয়েছে ইয়াংসু, কিন্তু তাদের ডাকে সে সাড়া দিচ্ছিল না। জিনরা মোবাইলের ফ্ল্যাশ লাইটটা অন করতেই তাদের সামনে এসে হাজির হয় ভয়ঙ্কর এক শয়তান, যা দেখে তারা সবাই বাড়ি থেকে পালিয়ে যায়। এরপর আমরা দেখতে পারি একটা ঘরে একটা মহিলা ঘুমাচ্ছে। ঘুম থেকে ওঠার পর সে চমকে যায়। চমকে যাওয়ারই কথা, কারণ তার প্রাণ প্রিয় হাজব্যান্ড নিজেই গলায় দড়ি দিয়ে ফেলেছিল, কিন্তু তার চোখগুলো একদমই ছিল না। মেয়েটা তো এটা দেখে খুবই ভয় পেয়ে যায় এবং বাকরুদ্ধ হয়ে যায়। বন্ধুরা, মেয়েটার নাম সোহে, আর তার হাজব্যান্ড যে মারা গেল তার নাম ছিল চ্যাংসু। আমরা দেখতে পাচ্ছিলাম চ্যাংসু মারা যাওয়াতে সুহি অনেকটা ডিপ্রেসড হয়ে গিয়েছিল। সেখানে তখন একটা লোক আসে, যে ছিল একজন ডিটেকটিভ, যার পার্সের ভেতর থেকে আমরা সেই ছেলে মেয়ের ছবিগুলো দেখতে পারছিলাম, যাদেরকে আমরা একটু আগেই একটা বাড়িতে দেখতে পেলাম। সে হয়তো কোনো কারণে তাদেরকে খুঁজছে। ডিটেকটিভ চলে আসে সুহির কাছে, কেননা ডিটেকটিভের মনে হচ্ছিল চ্যাংসুর মৃত্যুটা স্বাভাবিক নয়। কিন্তু যদিও তার স্ত্রী ডিটেকটিভকে বলছিল তার হাজব্যান্ড আত্মহত্যাই করেছে হয়তো, কেননা তার হাজব্যান্ডের নাকি কোনো শত্রু ছিল না। কিন্তু তাও ডিটেকটিভ তাকে বলছিল যে চ্যাংসুর মৃত্যু দেখে তার এটাই মনে হচ্ছে যে কেউ তাকে মেরেছে। কিন্তু তখনই সেখানে আমরা দেখতে পারি সুহির বোন হাইরান আর তার হাজব্যান্ড চ্যাংসুর বোন, তাদের দুজনের মধ্যে তর্কাতর্কি হচ্ছিল। চ্যাংসুর বোন সুহির বোন হাইরানকে বলছিল, তোর বোনের কারণেই আমার ভাই মারা গিয়েছে, তোর বোন আমার ভাইয়ের জন্য একটা কাল ছিল। এখন এই ব্যাপারটা এতটাই খারাপ হয়ে যায় যে হাইরান গিয়ে চ্যাংসুর বোনের উপর অ্যাটাক করে দেয়। সেখানে তাদেরকে ফেরানোর জন্য সুহি যায়, কিন্তু ধাক্কা লেগে সে পড়ে যায়। এতে তার মিসক্যারেজ হয়ে যায়, অর্থাৎ সে প্রেগনেন্ট ছিল। তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর সে কোনো রকম সুস্থ হয়, কিন্তু দিন শেষে তার হাজব্যান্ডকেও সে হারায় এবং তার বাচ্চাকেও। সে এতটা একা হয়ে গিয়েছিল যে রাতে ঘুমানোর সময় সে তার আলট্রা করার রিপোর্টটা নিয়ে ঘুমাচ্ছিল। তখনই তার ঘরের বাহির থেকে কিছু একটার আওয়াজ আসছিল। সে উঠে দরজাটা খুলতে যায়। সে দরজাটা খোলার আগেই তার ফোনে একটা উকিলের কল আসে। পরের দিন সকালে আমরা দেখতে পারি তারা দুই বোন একটা উকিলের কাছে গিয়েছে। সেখানে উকিল তাদেরকে জানায় যে চ্যাংসু মারা যাওয়ার আগে সুহির নামে কিছুটা প্রপার্টি এবং একটা বাড়ি বানিয়ে রেখে গিয়েছে, যেটা কখনোই সে বলেনি সুহিকে, কেননা চ্যাংসু চাইছিল এটা তার ওয়াইফকে সে গিফট করবে, কিন্তু তা তো আর হলো না। আমরা দেখতে পাচ্ছিলাম এটাই হচ্ছে সেই বাড়িটা যেটার ভেতরে ভয়ঙ্কর কিছু রয়েছে। কিন্তু আজব বিষয় হলো সেই উকিলও তাকে মানা করছিল আর বলছিল এই ঘরটা বেচে দেওয়ার জন্য, এখানে না থাকতে। সে তাকে একটা ছবি দেয়, যেখানে দেখা যাচ্ছিল সেই বাড়ির জানালার মধ্যে কারো একটা প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। উকিল বলছিল সেই বাড়িটা নাকি অভিশপ্ত হয়ে গেছে। এদিকে আমরা দেখতে পাচ্ছিলাম সেই বাড়ির দিকে উকি ঝুঁকি
উকি মারছিল একটা লোক, তার নাম ছিল জাং। সেখানে সে মুখ দিয়ে শীষ বাজাচ্ছিল, আর এতে পরিবেশটা কেমন যেন একটা ভুতুরে হয়ে উঠছিল। আমরা বুঝতে পারছিলাম সে হয়তো এই বাড়ির বিষয়ে অনেক কিছুই জানে। সে ওখান থেকে ফেরার সময় আমরা দেখতে পাই সেখানে চ্যাংসুর ওয়াইফ সুহি আর তার বোন হাইরান এই বাড়িতে প্রবেশ করেছে। সুহি এই বাড়িটা দেখার পর অনেক আবেগে আপ্লুত হয়ে যায়, কেননা তার স্বপ্নের বাড়ি এটা। সে সব সময় চাইতো এমন একটা বাড়ি হোক তার, যেটা তার হাজব্যান্ড তার জন্য বানিয়ে গিয়েছে। সে এমন একটা বাড়ি চেয়েছিল যেখানে বাড়ির উঠোনে থাকবে বাগান, দোলনা থাকবে। বাগানটার নাম তার হাজব্যান্ড দিয়েছিল স্প্রিং গার্ডেন। তো তারা বাড়ির ভেতরে প্রবেশ করার পর দেখতে পায় সেখানে একটা ফুলের টব ভেঙে পড়ে রয়েছে। তারা ভাবে ঘরের ভেতরে হয়তো কোনো মেয়ে বা কেউ প্রবেশ করেছিল, তাই সেটা ফটোতে এসেছে। এখানে ভূত প্রেত বলতে কিছু নেই, কারণ বাড়িটা তো একদমই নতুন। সহি সেই বাড়িটা পুরো ঘুরে দেখছিল এবং তাদের ভবিষ্যতে আসা বাচ্চার জন্য বানানো রুমটাতেও সে যায়। ভাগ্যের কি পরিহাস, তার হাজব্যান্ডও আজ নেই আর তার বাচ্চাটাও মারা গিয়েছে। আমরা দেখতে পাচ্ছিলাম বাচ্চার খাটের নিচে রক্তের একটা ফোঁটা ছিল, যেটা একদমই স্বাভাবিক না। সে যখনই বাড়িটা সম্পূর্ণ দেখে আবার নিজেদের বাড়িতে ফিরতে যাবে, ঠিক তখনই সে আবারও বাড়ির দিকে চোখ বুলাতেই সেখানে দেখতে পারে উপরে জানালার কাছে একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে। সে তৎক্ষণাৎ সেখানে দৌড়ে উপরে যায় এবং ভেতরে গিয়ে দেখতে পারে আশ্চর্য বিষয়। সেটা হলো সেখানে কোনো মেয়ে ছিল না, ছিল একটা ছেলে দাঁড়িয়ে। সে সামনে আগাতে যাবে, কিন্তু একটা দমকা হাওয়া তার শরীরে এসে আঘাত করে আর সে জ্ঞান হারায়। সে একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে যায় তার বোনের কথাতে, যে তাকে বলে তোমার জীবন থেকে এই কয়দিনে অনেক কিছু তুমি হারিয়েছো, যে কারণে হয়তো তোমার ব্রেন হ্যালোসিনেট করছে। এসব মনের ভুল ছাড়া কিছুই নয়। কিন্তু তাও সহির মনে হচ্ছিল কেন যেন তার হাজবেন্ডের মৃত্যুর রহস্য যেন রয়ে গিয়েছে এই বাড়িতে। এটা সে তার বোনকে বলছিল, আর সে ফয়সালা করে যে সেই বাড়িতে গিয়ে এখন থেকে সে থাকতে শুরু করবে। এদিকে আমরা একটা মেয়েকে দেখতে পাচ্ছিলাম যাকে শিকল দিয়ে আটকে রাখা হয়েছে একটা বদ্ধ ঘরে। সে কাঁথা মুড়ি দিয়ে বসেছিল। তার অবস্থা বেশি একটা ভালো না। সে কে তা আমরা ধীরে ধীরেই জানতে পারবো। এর পরের দিন আমরা দেখতে পারছিলাম সব জিনিসপত্র নিয়ে শিফট হয় সহি তার স্বপ্নের বাড়িতে, এবং সেখানে সে একা থাকবে না, তাই জন্য তার বোন হায়রানের পরিবারকে সেখানে সে নিয়ে আসার চিন্তা করে। সেদিন রাতে যখন সে রান্না করছিল, তখন একটা ডিম ভাঙার সময় ডিম থেকে বেরিয়ে আসে একটা মরা মুরগির বাচ্চা, যেটা দেখে তার বমি হতে শুরু করে। যদিও এটা স্বাভাবিক ভাবেই নেয় সে। আমরা দেখতে পাচ্ছিলাম সেদিন সন্ধ্যায় তার বোন হায়রান এবং তার হাজব্যান্ড এবং বাচ্চাদের নিয়ে আসে, যাদের নাম কিম আর সান। তারা খাওয়া দাওয়া করার সময় কিম আর সান দুজন চলে যায় বাহিরে দোলনাতে। সেখানে গিয়ে তারা ফুর্তি করছিল। সেখানে বাগানের কাছ থেকে এক অদ্ভুত ধরনের আওয়াজ শুনতে পারছিল ছোট্ট মেয়ে সান। সে সেটা দেখার জন্য এগিয়ে গেলে সে দেখতে পারে এমন এক জিনিস যা আসলে দেখা যাচ্ছিল না, কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছিল যে এখানে কেউ রয়েছে। শুধু দেখা যাচ্ছিল তার নিঃশ্বাস প্রশ্বাসের বের হয়ে আসা ধোঁয়া। সে যখন ওইদিকে হাত বাড়ায় আর একটা হেঁচকা টান দেয় তার হাত ধরে, তার চিৎকারে সবাই সেখানে পৌঁছায়। সবাই এসে দেখতে পারে সে ভয়ে কান্না করছিল। সান বলছিল বাগানের গাছগুলোর সামনে যেতেই কেউ যেন তার হাত ধরে টান দিয়েছে। সেদিন রাতে আমরা দেখতে পাচ্ছিলাম হায়রান তার ফ্যামিলি নিয়ে গাড়ি করে তার বাড়িতে রওনা দিচ্ছিল। সেখানে সানের হাতে সে দেখতে পাচ্ছিল একটা দাগ, যেটা ছিল মানুষের হাতের। কেউ যখন শক্ত করে বেশিক্ষণ ধরে রাখে তখন যে ছাপটা হয় ঠিক তেমন। এটা দেখে সে চিন্তিত হয়ে যায়, কেননা সুহি সেই বাড়িতে একা থাকে। এবং সুহি যখন দাঁত ব্রাশ করছিল তখনও তার হাতের মধ্যে সেই দাগটা সে দেখতে পায়। সে বুঝতে পারছিল না দাগটা কোথা থেকে এসেছে। রাতে যখন সে বসে কাজ করছিল তখন ল্যাপটপের মধ্যে একটা বাচ্চার ভ্রমের ভিডিও চলে আসে। কিছু বুঝে ওঠার আগেই সেই বাচ্চাটা সেখানেই ফেটে যায় আর তার রক্ত সুহির সারা শরীরে এসে লেগে যায়। সে অনেক ভয় পেয়ে জেগে যায়, অর্থাৎ এটা একটা স্বপ্ন ছিল। তখন সে ছাদের দিকে তাকাতে সেখানে রক্তের একটা স্তূপ দেখতে পায়। তার সন্দেহ বাড়ে এবং সে উপরের তলাতে বাচ্চার বিছানার নিচে গিয়ে চেক করে, কিন্তু সেখানে তেমন কিছুই ছিল না। সে ঘরের বাইরে বের হতেই তার মনে হয় কেউ একজন যেন সামনের রুমটাতে চলে গেল, আর ওখানে সে গিয়ে দেখতে পায় সেখানে বসে রয়েছে স্বয়ং তার হাজব্যান্ড চ্যাংসু। এটা দেখে সে অবাক হয়ে যায়। সে তার হাজব্যান্ডের সাথে কথা বলতে চায়, কিন্তু সেখানেই ঘটে অঘটন। একটা পিঁপড়া তার চোখের ভেতর প্রবেশ করে আর সাথে সাথে তার মুখের আকৃতি চেঞ্জ হতে শুরু করে। চ্যাংসু তার কথার জবাব না দিয়ে তার একটা হাতের আঙুল বাঁকিয়ে দেয়। সাথে সাথে সুহির হাতও ভেঙে যায় আর ধীরে ধীরে তার ভেতর থেকে হাজার হাজার পিঁপড়া বের হতে শুরু করে। তখনই সে জেগে ওঠে, অর্থাৎ এটাও একটা স্বপ্ন ছিল। আসলে বন্ধুরা, সে স্বপ্নের ভেতরে
ভাবেই স্বপ্ন দেখছিল। তখন সে আবারও উপরতলা থেকে বাচ্চার সেই রুম থেকে আওয়াজ পাচ্ছিল। সেখানে সে যায়, ভালো করে সবকিছু খুঁজে, কিন্তু তারপরও কিছু পায় না। শুধু পায় একটা প্রেগনেন্সি কিট, যেটা তো তার ছিল না, কিন্তু সেটা পজিটিভ ছিল। এটা তার ছিল না, তাহলে কার ছিল? এটা ভাবতে ভাবতেই পাশে থাকা দেয়ালে তার ছবিটার কাঁচটা হঠাৎ ভেঙে যায়। সেখানে গিয়ে সেটা সে দেখতে গেলে ছবির পেছন থেকে আরো একটা ছবি বের হয়ে আসে, যেটা ছিল একটা মেয়ের। সেই মেয়েটির পোশাক আশাক দেখে মনে হচ্ছিল সে হয়তো কোনো হাই স্কুলের ছাত্রী। সহি বুঝতে পারে সেই মেয়ের অবশ্যই কোনো সম্পর্ক রয়েছে এই বাড়ির সাথে, এবং সেটা বের করার জন্য সে বের হয়ে পড়ে। সে চলে যায় এই বাড়ির পাশেই স্কুলে, যে স্কুলের ইউনিফর্মটা ছবিতে থাকা মেয়েটার ড্রেসটার সাথে একদম মিলে যায়। এ বিষয়ে যখন সে স্কুলের ভেতরে থাকা এমপ্লয়ীদের সাথে কথা বলে, কোনো ইনফরমেশন সে বের করতে পারে না, কারণ স্কুল থেকে বাচ্চাদের ইনফরমেশন কালেক্ট করা যায় না তাদের আপনজন না হলে। সহি আরো ছাত্রছাত্রীদের কাছেও গিয়ে এই বিষয়ে জিজ্ঞেস করে, কিন্তু তারাও কিছু যেন বলতে চাইছিল না। এদিকে আমরা সেই বাড়ির পাশে জাং লোকটাকে দেখতে পাই, যে কিনা একটা বেল নিয়ে এসেছিল সেখানে, আর কিছু একটা মন্ত্র জপ করে সেখানে একটা গর্ত করে সেটার ভেতর কাফনের কাপড় দিয়ে মোড়ানো কিছু একটা পুঁতে দেয়। যদিও সেখানে সেটা দেখে ফেলে সহির বোন হায়রান, যেটা দেখতে পেয়ে সে খুবই সন্দেহ করতে শুরু করে লোকটিকে এবং বলে, তুমি কে? এখানে কেন এসেছো? চলে যাও। জাং তখন তার একটা কার্ড বের করে আর বলে, আমাকে তোমাদের অনেক দরকার পড়বে, এটা নিয়ে রাখো আর আমার কাছে এসো। আর সে সেটাও বলে যে এই বাড়ি থেকে তোমরা চলে যাও যত দ্রুত সম্ভব, নয়তো মারা পড়বে। এটা শুনে তো অনেকটা ভয় পেয়ে যায় হায়রান। আর অন্যদিকে সুহি চলে যায় সেই ডিটেকটিভের কাছে, যে বলেছিল তার হাজবেন্ডের মৃত্যু স্বাভাবিক নয়। সেখানে গিয়ে সে হাই স্কুলের মেয়েটার ছবি দেয় তাকে, যেটা সে তার ঘরের ভেতরে ছবির পেছনে পেয়েছিল। এখন সেটা ডিটেকটিভ দেখার পর তাকে জানায় এই মেয়েটার নাম ইয়াংসু, যে কিছু মাস যাবত নিখোঁজ। আর সেই ডিটেকটিভ এই মেয়েটাকেই খুঁজছে। ডিটেকটিভ একটু অন্যদিকে ফোনে কথা বলতে যাওয়ায় সহি ডিটেকটিভের কাছে থাকা ডায়েরির ভেতরে দেখতে পায় সেই ছবিটা, যেখানে কয়েকটা ছেলে মেয়ে ছিল, আর যে ছেলে মেয়েগুলোকে আমরা দেখতে পেয়েছিলাম ঘটনার শুরুতেই, সেই ছবির মধ্যে নিখোঁজ হওয়া ইয়াংসু মেয়েটাও ছিল। আর সেই ডায়েরির ভেতরে সেই ছেলে মেয়েগুলোর প্রত্যেকের নাম লেখা ছিল, যেগুলো খুব দ্রুত করে সহি তার মোবাইলে তুলে নেয়। তখন সহি চলে যায় সেই লোকেশনে যেখানে বসে এই ছবিটা তোলা হয়েছিল। সেখানে যাওয়ার পর সে ছবির ভেতরে থাকা দুইজন ব্যক্তিকে খুঁজে পায়, ইয়োরা আর হিংসুককে। তাদের কাছে গিয়ে সে নিখোঁজ মেয়েটা অর্থাৎ ইয়াংসুর ছবি দেখায় আর এই বিষয়ে জিজ্ঞেস করে, কিন্তু সেখানে ইউরা চলে আসে আর হিংসুককে নিয়ে সেখান থেকে চলে যেতে চায়, কিছুই বলে না। তারা এত দ্রুত বাইক চালাচ্ছিল যে কারণে রাস্তার মধ্যেই তাদের ভয়ানক দুর্ঘটনা ঘটে। এতে তারা দুজনেই মারা যায়। এখন তারা কেন এত ভয় পেল এই মেয়ের বিষয়ে জিজ্ঞেস করতে, এটা একটা রহস্য যেটার জট খুলবে ঘটনার সামনে এগুলোই। ছেলে মেয়ে দুইটা মারা যাওয়ার সাথে সাথেই আমরা দেখতে পাচ্ছিলাম জাং লোকটার নাক দিয়ে রক্ত পড়ছিল, আর তার ভেতরে থাকা এক অদ্ভুত পাওয়ারে সে বুঝেও যায় যে সেই গ্যাং এর মধ্যে দুইজনের মৃত্যু হয়ে গিয়েছে। এতে আমরা বুঝতে পারি সে একজন শেমান অথবা কবিরাজ। এদিকে আমরা দেখতে পারি সেই গ্রুপের আরেকজন জিনরা যার সাথে দেখা করতে যায় সহি, কিন্তু সহিকে দেখেই যেন পালিয়ে যাচ্ছিল জিনরা, কিন্তু সে পালাতে গিয়েও পালাতে পারে না, কেননা সামনে রাস্তা ছিল না। সহি তাকে বলছিল, দেখো আমি তোমাকে কিছুই করতে আসিনি, আমি শুধু একটা তথ্য জানতে চাই। সে তার হাজবেন্ড কাসনোর ছবি জিনরাকে দেখায় আর বলে, একে কি চেনো? জিনরা না করে দেয়, কেননা সত্যি সে কাসনোকে কখনোই দেখেনি। ওখান থেকে যখন বের হয়ে আসছিল জিনরা, সহি তার কাছে থাকা ছাতাটা জিনরাকে দিয়ে দেয়, কেননা বাহিরে বৃষ্টি পড়ছিল। জিনরা যেতে যেতে একটা সিগারেট জ্বালাতে যায়, কিন্তু তার মনে হয় তার পেছনে যেন কেউ তাকে ফলো করছে, কেউ রয়েছে, যদিও সেখানে কেউ ছিল না। তার সন্দেহ হয়, তাই সে সেখানেই সহির দেওয়া ছাতাটা ফেলে দেয় আর চলে যায় তার বাড়িতে। কিন্তু আজব বিষয় হচ্ছে তার ঘরের দরজার সামনে সে সেই ছাতাটাকেই দেখতে পায়, যেটা সে কিছুক্ষণ আগেই বাহিরে ফেলে দিয়েছিল। এটা কিভাবে সম্ভব? সে দ্রুত দরজাটা খুলতে চেষ্টা করে, কিন্তু দরজাটা খুলছিল না। পেছন থেকে এক ভয়ঙ্কর শব্দ হচ্ছিল। সে পেছনে চাইতেই দেখতে পায় একটা ভয়ঙ্কর শয়তান। সে বাঁচতে দৌড়ে সেখান থেকে সিঁড়ি দিয়ে নিচে নামতে চাইবে, দেখতে পারে সে নিচেও রয়েছে একটা ভয়ঙ্কর শয়তান। সে এতটাই ভয় পেয়ে যায় যে সে জানালা দিয়ে উপর থেকে লাফ দিয়ে নিচে নেমে যায়। খুব বিভৎস ভাবে সে ব্যথা পায়, তাও সে উঠে সোজা হয়ে দাঁড়ায়, কিন্তু উপর থেকে শহীদ দেওয়া সেই ছাতাটা তার মুখ বরাবর এসে একদম ভেতরে ঢুকে যায়, আর এতে তার খুব বিশ্রী ভাবে মৃত্যু হয়। এদিকে বাড়িতে সুহি যাওয়ার পর তার বোন তাকে বলে যে একটা লোক এসেছিল যে বাড়ির আঙিনাতে কিছু একটা পুঁতে দিয়ে গিয়েছে। সুহি তখন ঘুরে সেটা বের করে। সেই পুটলাটা খোলার পর ভেতর থেকে খুব বিশ্রী একটা গন্ধ
বের হচ্ছিল, সেখানে অনেক পোকামাকড় ছিল, সেখান থেকে কিছু চুল বের হয়ে আসছিল, যেটা দেখে তারা খুবই ভয় পেয়ে যায়, মনে করে তাদেরকে সেই লোক মনে হয় কালো জাদু করেছে। সে সরাসরি কল দেয় সেই লোকটিকে আর উল্টাপাল্টা বলতে শুরু করে, কিন্তু সেই জাঙ্ক লোকটা তাদেরকে শুধু বলছিল বাঁচতে চাইলে এই বাড়ি থেকে তোমরা বের হয়ে যাও। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছিলাম ডিটেকটিভ জিনরার লাশের কাছে গিয়ে পৌঁছায়, আর অন্ধকারে সেই বাড়ির ভেতরে আমরা একটা অবয়বকেও দেখতে পাচ্ছিলাম। এর পরের দিন সকাল থেকেই আমরা দেখতে পারি ডিটেকটিভ সহির উপর নজর রাখছে, তাকে ফলো করছিল, কেননা এখন পর্যন্ত প্রায় 4 জন মানুষের মৃত্যু হয়েছে, সহির হাজব্যান্ড চ্যাংসু আর সেই গ্যাংয়েরই 3 জন ছেলে মেয়ের। ডিটেকটিভ মনে করছিল হয়তো সুহি এসব মৃত্যুর পিছনে জড়িত রয়েছে। সেই 4 জনের মধ্যে বেঁচে ছিল মাত্র একজন, যার নাম মিজাং। এবার সহি তার সাথে দেখা করার জন্যই তার বাড়িতে গিয়েছে। সে যখন ঘরের ভেতরে প্রবেশ করে সে দেখতে পারে পুরো ঘরের ভেতরে তাবিজ কবচ লটকানো, আর তখন সেখানে মিজেনকে দেখানো হয়, যাকে আমরা দেখতে পেরেছিলাম একটু আগে সে শিকলে বাঁধা অবস্থায় ছিল। মিজেং সহির সাথে দেয়ালের ওপার থেকে কথা বলছিল। সহি যখন তাকে ইয়াংচুর বিষয়ে জিজ্ঞেস করে তখন মিজান অনেক ভয় পেয়ে যায়। সে বলছিল আমার কোনো দোষ নেই। সে বলতে থাকে পুরো ঘটনা রহস্যের কিছুটা। আমাদেরকে দেখানো হয় অতীতে, যেখানে সবার প্রথমে মিজেং এর সাথেই বন্ধুত্ব হয়েছিল ইয়াংসুর। এই মিজেং নামের মেয়েটাই ইয়াংসু নামের মেয়েটিকে তাদের গ্রুপের সাথে পরিচয় করিয়ে দেয় এবং বলে তাদের গ্রুপে যুক্ত হওয়ার জন্য। আর তাদের গ্রুপ মানেই নেশা করবে, খারাপ কাজ করবে আর উন্মাদ চলাফেরা করবে। কিন্তু ইয়াংসু ছিল একটা সাধারণ মেয়ে। সে গ্রুপের ছেলে মেয়ের সাথে সে কোনোভাবেই মানিয়ে উঠতে পারছিল না, কিন্তু সবাই তাকে জোর করে একদিন প্রচুর নেশা পানি করায়। সে যখন অনেক ড্রাঙ্ক হয়ে যায় সবাই তাকে মিলে একটা অ্যাপার্টমেন্টে বন্দি করে রেখেছিল। দিন যেতে থাকলে সে সেখান থেকে পালাতে চাইলেও তাকে আটকে মারা হয় এবং বাকিরা সবাই মিলে তার দেহকে বিক্রি করে দেয় আর সেখান থেকে পয়সা রোজগার করে। এমন ঘটনা শুনে খুবই খারাপ লাগছিল সোহেল। সেখানে মিজেং তাকে বলছিল আমরা তো শুধু চাইছিলাম তাকে আমাদের মতো বানাতে। মিজেং আরো বলে সে আমাদের থেকে পালিয়ে চলে গিয়েছিল। শেষ টাইমে সে একটা বাড়ির ভেতরে উঠেছিল। মিজেং বলছিল সেই বাড়িটাতে নাকি সবাই গিয়েছিল, তারা সেই বাড়িটাতে নাকি এখনো পালিয়ে রয়েছে ইয়াংসু। সোহি তখন তাবিজ কবচ সরিয়ে মিজাংকে বের করে, যার খুবই খারাপ অবস্থা ছিল। সে শিকল দিয়ে বাঁধা অবস্থায় ছিল। এখন এখানে সুহি একটা ছবি দেখতে পায়, যে ছবিতে মিজাং এর সাথে জাংক লোকটি ছিল। সোহি বুঝতে পারে যে মিজাং হচ্ছে জাং এর মেয়ে। এখন কেন মিজাংকে তার বাবা এখানে আটকে রেখেছে এভাবে তাবিজ কবচের ভেতরে, তা আমরা একটু পরেই জানতে পারবো এবং শেষে খোলাসা করব। তখনই সেখানে ঘটে বিপত্তি। সেখানে সোহির ভেতর কি যেন একটা ভয়ঙ্কর শক্তি প্রবেশ করে আর সেটা মারতে চাচ্ছিল মিজাংকে। তখনই সেখানে ডিটেকটিভ লোকটা চলে আসে এবং তাকে আটকায়। এদিকে সেই বাড়ির মধ্যে হায়রান তার ছোট্ট মেয়ে সানের সাথেই ছিল, কিন্তু হঠাৎ করে মেয়েটা কিছু একটা যেন দেখে খুবই খুশি হয়ে যায় এবং কোনো এক অদৃশ্য জিনিসের সাথে সে চলে যায় বাড়ির বেসমেন্টে। এদিকে আমরা দেখতে পারছিলাম সেই ডিটেকটিভ সোহিকে অ্যারেস্ট করে ফেলেছিল। তাকে গাড়ি করে নিয়ে যাওয়া হচ্ছিল পুলিশ স্টেশনে। সেখানে সোহি বারবার বলছিল যে আমি মিজেংকে মারতে চেষ্টা করিনি, আমার ভেতরে অন্য কিছু ছিল তখন, যদিও সেটা একদমই বিশ্বাস করছিল না ডিটেকটিভ। তাকে সে বলছিল সেই ছেলে মেয়েদের গ্রুপের 3 জনই মারা গিয়েছে আর সব প্রমাণের ভিত্তিতে তুমি তাদের সাথে দেখা করার পরেই তাদের মৃত্যু হয়ে গিয়েছে এবং জিনরা ছেলেটার যেভাবে মৃত্যু হয়েছে সেখানে তোমার ছাতা পাওয়া গিয়েছে যেটা দিয়ে তার মৃত্যু হয়েছিল। এখন এইসব শোনার পর সাথে সাথেই একটা ভীষণ দেখতে পায় সুহি, যেখানে সে স্পষ্ট দেখতে পারে যে তার বাড়িতে থাকা ইয়াংসুর আত্মা তাকে দিয়ে সবাইকে মারিয়েছে। কিন্তু ইয়াংসু মেয়েটা মারা গেল কিভাবে আর তার বাড়িতেই কেন সে বসবাস করছে? এটা ভাবতে ভাবতে তখনই তার কাছে তার বোনের ফোন আসে। সেখান থেকে বলা হয় আমার মেয়ে সানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সোহি ডিটেকটিভকে বলছিল যে আমার বাড়িতে সমস্যা হয়েছে, আমাকে যেতে হবে, যেতে দিন। কিন্তু সেটা কোনোভাবেই মানছিল না ডিটেকটিভ। তাই সে ইচ্ছে করে গাড়িটা অ্যাক্সিডেন্ট করিয়ে দেয় এবং বাড়ির দিকে যায়। এদিকে আমরা দেখতে পাচ্ছিলাম সেই বাড়ির বেসমেন্টের ভেতরে সান সোফাতে শুয়েছিল। সেখানে হায়রান আসে, মানে তার মা। কিন্তু তার মায়ের কথাগুলো কেমন অদ্ভুত শোনাচ্ছিল। সে তখনই চিল্লাতে শুরু করে। আসলে বন্ধুরা, এটা হায়রান ছিল না, অর্থাৎ তার মা ছিল না, এটা তো ছিল শয়তান যে হায়রানের রূপ ধরে এখানে এসেছে। আসল হায়রান তো ছিল উপরে, সে জানেই না তার মেয়ে কোথায়। আসল হায়রান খুঁজতে খুঁজতে সেই বাড়ির বাচ্চার রুমে চলে যায়, যেখানে গিয়ে সে দেখতে পারে আরেক ঘটনা। বাচ্চার বিছানার উপরে রক্ত ভেসে যাচ্ছিল। তখনই বেসমেন্ট থেকে একটা শব্দ আসে। সেও চলে যায় বেসমেন্টের দিকে। এদিকে বাসায়ও চলে আসে সোহি। সাথে সাথে বাড়িতে যেন একটা ঝড় শুরু হয়ে যায়। তারা 2 বোন চেষ্টা করছিল সেই বেসমেন্টের দরজা খুলতে, কিন্তু পারছিল না। জিনিসপত্র উড়ে এসে তাদের শরীরে লাগছিল। হঠাৎ করে একটা কাচের জিনিস হায়রানের গলাতে এসে আঘাত করলে সে বেহুশ হয়ে যায়। কিন্তু হঠাৎ করেই সেখানে আবার লাইট অফ হয়ে যায় আর বেসমেন্টের দরজাটা শব্দ করে খুলে যায়। সোহি ভেতরে ঢোকার পর দেখতে পারে ফ্লোরের
মধ্যে বসে রয়েছে সান, আর সেখানে ছাদের মধ্যে ছিল অনেক অনেক রক্তের দাগ। সে একটু সামনে আগাতেই সেটা দাঁড়িয়ে ওঠে এবং তার দিকে তাকায়। চোখগুলা ঘোলা এবং ছিল একদম কালো বর্ণের। সে সানের দিকে এগিয়ে যেতেই একটা অদৃশ্য শক্তি সহিকে আগাতে দিচ্ছিল না। সহি তখন বলছিল, আমি জানি তুমি ইয়াংসু, তুমি কিভাবে মারা গেলে, আর কেনই বা মারা গেলে, আমার স্বামীকে কেন মারলে বলো। ঠিক তখনই একটা অদৃশ্য শক্তি তার গলাতে চাপ দেয়। সে যখন ছাদের দিকে তাকায়, উপর থেকে একটা রক্তের ফোঁটা তার চোখে এসে পড়ে। তার সাথে সাথেই তার সামনে সমস্ত রহস্যের জট খুলতে শুরু করে। বন্ধুরা, সে দেখতে থাকে অতীত। আসলে বন্ধুরা, ইয়াংসু যখন সেই ছেলে মেয়েদের কাছ থেকে বাঁচতে পালিয়ে গিয়েছিল, তখন তার যাওয়ার মতো কোনো জায়গা ছিল না। সে নিজেকে শেষ করতে চেষ্টা করছিল। যেখান থেকে তাকে বাঁচিয়ে আনে চ্যাংসু। মেয়েটির অবস্থা খুবই খারাপ ছিল। এটা দেখে সে তার নতুন বাড়িতে মেয়েটাকে এনে রাখে, যদিও তখন সেই বাড়িটার কাজ সম্পন্ন হয়নি। ইয়াংসুর জ্ঞান ফিরলে সে তার সাথে ঘটা সব ঘটনা চ্যাংসুকে খুলে বলে এবং এই বাড়িতেই সে থাকতে শুরু করে, কেননা তার পরিবার বলতে কিছুই ছিল না। তাদের মধ্যে একটা বন্ধুসুলভ সম্পর্ক হয়ে যায়। ধীরে ধীরে সেটা মোড় নেয় অন্য সম্পর্কে, যেখানে তাদের মধ্যে ফিজিক্যাল সম্পর্ক হয়ে যায়। ইয়াংসু জানতো চ্যাংসু বিবাহিত আর এই বাড়িটা তার স্ত্রীর জন্য সে বানাচ্ছে। এসব জেনে তো সে এই সবের উপর থেকে সরে আসার কথা ছিল, কিন্তু উল্টো সে চেষ্টা করছিল কিভাবে চ্যাংসুর জীবনে সে সারা জীবন থেকে যেতে পারে। সে তো সহ্যই করতে পারতো না সহিকে, তাই চ্যাংসুর সাথে থাকা সহির ছবিকে সে একদিন নষ্ট করছিল বসে বসে, যেটাই সে দেখে ফেলে চ্যাংসু। এটা দেখে সে ইয়াংসুকে বাড়ি থেকে বের করে দেয়, কেননা তার আসল ভালোবাসা ছিল সহি। ইয়াংসুকে বের করে দেওয়ার কিছুক্ষণ পরে সে আবারও সেই বাড়িতে ব্যাক আসে আর একটা খবর দেয় চ্যাংসুকে। সে জানায় যে সে প্রেগনেন্ট হয়ে গিয়েছে। কিন্তু বন্ধুরা, এই বাচ্চাকে কোনোভাবেই মানতে চাইছিল না চ্যাংসু। সেই ইয়াংসুকে অনেক অপমান করে, যে কারণে ইয়াংসু একটা চাকু নিয়ে নিজেই নিজের বাচ্চাকে নষ্ট করতে চেষ্টা করছিল। তখন তাদের দুজনের মধ্যে হাতাহাতি হয়। একসময় ইয়াংসু উপরতলা থেকে নিচে পড়ে যায়। সেখানে তার পেটের ভেতরে ছুরি ঢুকে যায় আর সে জ্ঞান হারিয়ে ফেলে। চ্যাংসু তখন অ্যাম্বুলেন্স ডাকতে বাহিরে গেলে ইয়াংসুর জ্ঞান ফিরে আসে আর সে এই অবস্থাতেই বাড়ি থেকে বের হয়ে আসে, কেননা যাই হোক সে আর বাঁচতে চায় না, কারণ সে যাকে ভালোবাসলো তার কাছেও সে জায়গা পেল না। আর তার আগের জীবন কতটা খারাপ ছিল সেখানে তো আর ফেরার প্রশ্নই আসে না। সে কি করবে বুঝতে পারছিল না। সে দেখতে পায় সামনে একটা বাগান তৈরির জন্য খনন কাজ চলছে এবং সে সেখানে জীবিত অবস্থাতে গিয়েই গর্তের মধ্যে শুয়ে পড়ে। আর ওয়ার্কাররা না জানার কারণে সেখানেই তৈরি হয় বাগান, অর্থাৎ তার উপরেই তৈরি হয়েছিল এই স্প্রিং গার্ডেন। যাই হোক, এসব এতক্ষণ দেখতে পারে সহি, আর ওদিকে বাড়িতে চলে আসে জ্যাং। সে সেই গার্ডেন আর বাড়ির সামনে একটা পড়া পানি দিয়ে দাগ কাটে আর সেখানে মন্ত্র বলে একটা খুঁটি পুঁতে দেয়। এতে আমরা দেখতে পাচ্ছিলাম সাংয়ের শরীর ছেড়ে দিতে বাধ্য হয় ইয়াংসুর শয়তান। তখনই সেখানে বেসমেন্টে চলে আসে জ্যাং আর সেখানে তৈরি হয় এক অস্থিরতম পরিবেশ। মন্ত্র বলে জ্যাং সে অদৃশ্য ইয়াংসুর শয়তানকে মারার চেষ্টা করছিল, কিন্তু সেটা এতটাই শক্তিশালী ছিল যে জ্যাং এর ঘাড় মুটকে সেখানেই তাকে একদম শেষ করে দেয়। সহি সানকে নিয়ে সেখান থেকে কোনো রকমে বের হয়। সে দেখতে পারে হায়রান অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। হায়রানের হুঁশ আসলে সে অদ্ভুত ভাবে সহিকে বলছিল, আমার সন্তান আমার কাছে ফিরিয়ে দাও। এতে সহিও বুঝে যায় তার বোনের ভেতরে অলরেডি প্রবেশ করে ফেলেছে ইয়াংসুর শয়তান। সহি তখন সানকে নিয়ে কোনোভাবে বাড়ির বাহিরে যায়। পজেস হওয়া হায়রান একটা চাকু নিয়ে ভয়ঙ্কর ভাবে এগিয়ে আসছিল তাদের দিকে মারতে, কিন্তু সে মারতে পারে না, কেননা কোনো এক পবিত্র শক্তি যেন তাকে বাধা দিচ্ছে। আসলে জাং এখানে যে কবিরাজি করে এরিয়াটা দিয়েছিল এটার বাইরে বের হতে পারছিল না কোনোভাবেই শয়তান ইয়াংসু। তখন সে বলতে থাকে তার আরেকটা কষ্টের কথা। সে বলে, আমার পৃথিবীতে কেউ নেই। চ্যাংসু কথা দিয়েছিল আমাকে সে তার পরিবারের সদস্য বানাবে, সে আমাকে ভালোবাসবে, কাছে রাখবে, কিন্তু সে সেটা করেনি, যে কারণে আমার এখনো শান্তি হয়নি। এটা বলে সে সহির বোন অর্থাৎ হায়রানের উপর চাকু দিয়ে মারতে শুরু করবে। তখনই সেখানে সহি গিয়ে আটকায় থাকে আর বলে, তোমার সাথে যা হয়েছে সবগুলোই হয়েছে অন্যায়। আমি আমার পরিবারের হিস্সা তোমাকে বানাতে চাই। তুমি যা চাইবে তাই হবে, কিন্তু প্লিজ আমার বোনকে ছেড়ে দাও। তখন সে জড়িয়ে ধরে তার বোনকে আর কল্পনার জগতে ইয়াংসু তাকে জড়িয়ে ধরে। আমরা দেখতে পাচ্ছিলাম সেখানে তখনই পুলিশ চলে আসে, ডিটেকটিভ চলে আসে, ঝড়ো হাওয়া বইতে শুরু করে। বোঝা যাচ্ছিল হয়তো এবার শান্ত হয়েছে ইয়াংসুর শয়তান, কিন্তু না। কিছুদিন পর আমরা দেখতে পারি সেই বাড়িতে একাই থাকতে শুরু করেছে সহি, আর সে হঠাৎ করে প্রেগনেন্ট হয়ে গিয়েছে, যেটা তো হওয়া পসিবল না। এরপর আমরা দেখতে পারি সেই বাড়ির সামনে এসে পৌঁছেছে মেজিং, যে বেঁচে গিয়েছিল ইয়াংসুর হাত থেকে। মেজিং অপলক দৃষ্টিতে তাকিয়েছিল জানালার দিকে, সহির দিকে, আর আমরা দেখতে পাচ্ছিলাম মেজিং ধীরে ধীরে সেই বাড়ির ভেতরে প্রবেশ করছে। আসলে বন্ধুরা, জ্যাং কবিরাজ যে এরিয়া এখানে দিয়েছিল তার বাইরে ইয়াংসু আর কখনোই বের হতে পারবে না, কাউকে শেষও করতে পারবে না। তাই সে এবার ম্যাজিংকে এখানে ডেকেছে তাকে শেষ করার জন্য। আর সহি যে এখানে প্রেগনেন্ট হয়েছে তার ভেতরে আসলে কোনো বেবি নেই, সেটা হচ্ছে স্বয়ং ইয়াংসুর শয়তান।
এখন প্রশ্ন আসতে পারে সে কেন সোহির ভেতরে? কারণ হলো সে বেঁচে থাকতে তার কোনো পরিবার ছিল না, আর সোহির হাজবেন্ড চ্যাংসো তাকে কথা দিয়েছিল পরিবারের হিস্সা বানাবে, যা সে করেনি। আর কথা না রাখার পরিণতি কি হয়েছে তা তো আমরা দেখতেই পেয়েছিলাম। আর ঘটনার শেষে তো আমরা দেখতে পেয়েছিলাম যে সোহি তাকে কথা দিয়েছে যে আমি তোমাকে আমাদের পরিবারের সদস্য অথবা হিস্সা বানাবো। আর বন্ধুরা, যারা অন্যায় করেছিল সবাইকে সে সাজা দিয়েছে, মেরেছে, কিন্তু সে ম্যাজিংকে মারতে পারেনি, কারণ তার বাবা জ্যাং তাকে প্রোটেক্ট করেছিল কবিরাজের মাধ্যমে। তাকে ঘরে এই কারণেই বন্দী করেছিল যে যেন তার মেয়ের উপর ইয়াংসু কখনো আঘাত আনতে না পারে। এটাই ছিল ঘটনা। আর বন্ধুরা, এটা কিন্তু কোনো বানোয়াট ঘটনা নয়, এটা ছিল কোরিয়ান একদম সত্যি ঘটনা। এই বাড়িটিও রয়েছে, এখনো রয়েছে, যেটা বর্তমানে একটা রেস্টুরেন্টে পরিণত হয়েছে। এবং কি এই বাড়ির মালিকটাও মারা গিয়েছিল গলায় দড়ি দিয়ে, আর বেশ কিছুদিন পর তার স্ত্রীও মারা গিয়েছিল খুব অদ্ভুত কারণে। আশা করছি বন্ধুরা ঘটনাটি আপনারা বুঝতে পেরেছেন। কেমন লাগলো আজকে আপনাদের ভিডিও তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না।